আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের আরও একটা সাধারণ জ্ঞানের ক্লাসে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ক্লাস করব, আলোচনা করব। দেখেন, মানবদেহের একটা প্রাণী দেহ বা যদি ধরি মানব দেহ, তাকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে তার দেহের অনেকগুলো ছোট বড় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাই না? বিভিন্ন অর্গান থাকে যেগুলো মানে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে এবং কার্যক্ষম করে রাখতে সহায়তা করে। যেমন আমাদের শরীরে কিডনি, আমাদের শরীরে হার্ট, আমাদের ফুসফুস, এছাড়া আমাদের রক্তের বিভিন্ন শিরা উপশিরা, রক্ত, এছাড়া আরও ছোট বড় অনেক ধরনের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোর কোনোটি না হলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। ইভেন অনেকগুলো অর্গান আছে যেগুলো না থাকলে আমরা বেঁচেই থাকবো না। তো একটা দেশ যখন প্রতিষ্ঠিত হয়, সেই দেশটা পরিচালিত হতে হলে সুষ্ঠুভাবে সেই দেশটার শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি, সেই দেশটা এক কথায় সুষ্ঠুভাবে পরিচালিত করতে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা অর্গানের প্রয়োজন হয়। আমরা আমাদের দেশের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আজকে আলোচনা করব এবং চাকরির পরীক্ষায় এখান থেকে বেশ প্রশ্ন আসে। মানে যেই প্রতিষ্ঠানগুলো পড়ব সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু বাংলাদেশের ভাইটাল কিছু প্রতিষ্ঠান এবং এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, তো আমরা সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জেনে নিব এবং সাথে এটাও জেনে নিব এখান থেকে কি প্রশ্ন আমাদের চাকরির পরীক্ষায় আসতে পারে। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের আয়োজন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ। আর মাত্র কদিন পরেই 49তম বিসিএস, যেখানে এখান থেকে একটা প্রশ্ন থাকা খুব অসম্ভব ব্যাপার নয়। আমরা প্রথমেই যে প্রতিষ্ঠান সম্পর্কে জানব সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান। প্রাণের প্রতিষ্ঠান এই জন্যই বললাম যে আমরা মানুষ হিসেবে আমাদের মনে ভাব প্রকাশ করি আমাদের ভাষা দিয়ে। সে ভাষা হতে পারে মুখের, হতে পারে মানে হাতের বা অঙ্গ প্রত্যঙ্গের, কিন্তু আমরা মৌখিক ভাষাকে সবচেয়ে শান্তির ভাষা হিসেবে আমরা বলে থাকি। আমরা আমাদের মনের মধ্যে যা হচ্ছে সেটা আমাদের মনের মতো কোনো মানুষের সাথে, আমাদের পছন্দের কোনো মানুষের সাথে শেয়ার করলে আমরা কি শান্তি পাই, আরাম অনুভব করি, আনন্দ অনুভব করি। তাহলে এই যে ভাষা, যে আমরা কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, তো ভাষা নিয়ে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাজ করে যার নাম হচ্ছে বাংলা একাডেমি। তো এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে। আমরা সবাই জানি যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল ভাষার জন্য। আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা জীবন দিয়েছিলাম 1952 সালে। 47 সালে শুরু হওয়া এই ভাষা আন্দোলন 52 সালে চূড়ান্ত পরিণতি পেয়েছিল এবং আমরা 56 সংবিধানের মাধ্যমে আমাদের বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছিলাম রাষ্ট্রভাষা হিসেবে। এবার 52 সালে যে ভাষা আন্দোলন হলো তারই প্রেক্ষিতে 1955 সালে পাকিস্তান শাসন আমলেই আমাদের এই ভাষা নিয়ে যে প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সে একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালের 3 ডিসেম্বর। তাহলে আমাদের বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় প্রায় এসে থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের ফলে বা নিচের কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল, এরকম একটা প্রতিষ্ঠান থাকে। তাহলে বললাম ভাষা আন্দোলনের প্রেক্ষিতেই বাংলা একাডেমির জন্ম হয়েছিল। এই বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ছিলেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ভাষা আন্দোলনের শুরুতেই প্রথমেই বলেছিলেন যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্যি, তার চেয়েও বড় সত্যি আমরা বাঙালি। তিনি প্রবন্ধ লিখেছিলেন, ঠিক আছে, এই ভাষার উপরে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা ভিত্তিক এই বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা। এরপরে বাংলা একাডেমি যখন 1903 সালে প্রতিষ্ঠিত হয়, তখন ঢাকায় যে অফিসে, যে বিল্ডিংয়ে তাদের অফিস তৈরি করা হয় সেটা হচ্ছে এই বিল্ডিং। এইটার নাম হচ্ছে বর্ধমান হাউস। এই বিল্ডিংটার নাম হচ্ছে বর্ধমান হাউস, ঠিক আছে।
আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি, বা অতীতে এই ভবন কি নামে পরিচিত ছিল, বা বাংলা একাডেমির মূল ভবন কি নামে পরিচিত, এভাবেই প্রশ্নটা এসে থাকে। আমরা বলবো বর্ধমান হাউস। আবার যদি জিজ্ঞেস করে প্রশ্নটা ঘুরিয়ে যে বর্ধমান হাউস নিচের কোন প্রতিষ্ঠানের কার্যালয়, এভাবেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। আপনাকে জিজ্ঞেস করলো, বললো বর্ধমান হাউস নিচের কোন প্রতিষ্ঠানের কার্যালয়, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, এভাবে আরো কিছু প্রতিষ্ঠানের নাম দেয়া যেতে পারে। তাহলে বর্ধমান হাউস বাংলা একাডেমির মূল অফিস, মূল বিল্ডিং। এই বর্ধমান হাউসের সামনে একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে মোদের গরব। মোদের গরব, এটা অখিল পোদ্দার। এই ভাস্কর্যটির স্থপতি বা নির্মাতা হচ্ছেন অখিল পোদ্দার। তো এইবার আমরা দেখব যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলো, তার প্রথম পরিচালক ছিলেন। বাংলা একাডেমির দুইটা পদ, একটা হচ্ছে পরিচালক আর একটা হচ্ছে মহাপরিচালক। তো প্রথম পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক, অনেকবার এসছে পরীক্ষায়। আর প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম পরিচালক এবং প্রথম মহাপরিচালক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে, আপনাদের কি কারো জানা আছে? জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানান। বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক, আর প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 2025 সালে এসে বর্তমান মহাপরিচালক কে বাংলা একাডেমির, এটা কিন্তু অনেকবার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, হাসান হাবিব বলছেন যে আপনার পড়ানোর স্টাইল খুবই ভালো লাগে, আমার আপনি অনেক ডিটেলস পড়ান। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমরা সবসময় চেষ্টা করি যেন একটা টপিক আপনি ক্লাস করলে সেটা মনের মধ্যে গেঁথে যায় এবং পরীক্ষায় গিয়ে যেন সঠিকভাবে উত্তর দিতে পারেন, ভুল না করেই। তো যাই হোক, এরপর আমরা দেখি আমাদের আর কি জানতে হবে বাংলা একাডেমি থেকে। বাংলা একাডেমি একটা পুরস্কার চালু করে, বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। এই বাংলা একাডেমি পুরস্কারটা 1960 সাল থেকে চালু করা হয়। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই যে মেলা হয়, বইমেলা, অমর একুশে বইমেলা, সেই মেলাটা চালু হয় 1972 সাল থেকে। ঠিক আছে, বাংলা একাডেমিতে কয়েকটা মঞ্চ অবস্থিত, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে নজরুল মঞ্চ, এছাড়া রবীন্দ্র মঞ্চ এবং রোকেয়া মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। আপনাকে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা বেশ কয়েকবার চাকরির পরীক্ষায় এসছে যে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মানে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এই প্রশ্নটা। দেখেন, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? অপশন দিবে সোহরাওয়ার্দী উদ্যানে, অপশন দিবে পল্টন ময়দানে, অপশন দিবে বাংলা একাডেমিতে, অপশন দিবে আরও এরকম আরও 3টা ভুল অপশন এভাবে দিবে, যেগুলোর কোনোটাই আপনি ফেলে দেওয়ার মতো না, কারণ ওই জায়গাগুলোতে আসলে প্রতিনিয়ত প্রত্যেক দিন বা প্রায়ই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথবা রমনার বটমূলে যদি দেয়, তাহলে দেখেন সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন, রমনার বটমূল, বাংলা একাডেমি প্রাঙ্গণ, এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন কালচারাল অনুষ্ঠান প্রায় হয়ে থাকে। এবার আপনি কনফিউজড হয়ে যাবেন যে নজরুল মঞ্চ কোথায়। ভালোভাবে মনে রাখবেন, বাংলার কবি নজরুল মঞ্চ, তার মানে নজরুল মঞ্চ হচ্ছে বাংলা একাডেমিতে অবস্থিত। নজরুল মঞ্চ সবচেয়ে বেশি আসে। আবার বাংলা একাডেমির একটা মিলনায়তন মানে অডিটোরিয়াম আছে, বাংলা একাডেমির নিজস্ব একটা অডিটোরিয়াম আছে, যে অডিটোরিয়ামের একটা নামকরণ করা হয়েছে, নামটা হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। আব্দুল করিম তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত মানুষ এবং তাকে সাহিত্য বিশারদ বলা হয়। আব্দুল করিমের এই বাংলা সাহিত্যের বিশ্লেষণমূলক অনেক মোটা আমি দেখেছি আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিতে এরকম মোটা তার ভলিউম বই আছে, যেখানে তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন। এই জন্যে আব্দুল করিমকে বলা হয় সাহিত্য বিশারদ। তো আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়াম কোথায়? বাংলা একাডেমিতে। অথবা বাংলা একাডেমির যে অডিটোরিয়াম আছে, মিলনায়তন আছে, এই মিলনায়তন নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিন্তু বাংলা একাডেমিতে নয়। আন্তর্জাতিক মাতৃভাষার কথা বললে যেহেতু ভাষা আন্দোলনের ভিত্তিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আপনার মনে হতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই বাংলা একাডেমি ভবনেই অবস্থিত, কিন্তু না, এটা হচ্ছে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এবার বাংলা একাডেমি কিছু জার্নাল, কিছু পত্রিকা প্রকাশ করে থাকে, কোনোটা ত্রৈমাসিক, কোনোটা ষান্মাসিক, কোনোটা বার্ষিক। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর প্রকাশিত হয়, ষান্মাসিক মানে 6 মাস পর পর, মানে বছরে 2 বার প্রকাশিত হয়, আর বার্ষিক মানে বছরে 1 বার, 1 বছর পর পর প্রকাশিত হয়। এরকম কিছু পত্রিকা আছে বাংলা একাডেমির যেগুলো খুবই বিখ্যাত এবং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম কিছু পত্রিকার নাম আমরা এবার জেনে নিব যে বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা কোনগুলো বা সেগুলো কখন প্রকাশিত হয়েছিল। এখানে সালের চেয়ে নামটা বেশি গুরুত্বপূর্ণ এবং ধরনটাও গুরুত্বপূর্ণ। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, আগে নামগুলো আমরা জেনে নিই, প্রশ্নটা পরে জানছি। নাম্বার 1, বাংলা একাডেমি জার্নাল। বাংলা একাডেমি জার্নাল এইটা 1959 সালে বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত হয় এবং এটা কিন্তু একটা ষান্মাসিক পত্রিকা। মানে বাংলা একাডেমি জার্নাল নামে একটা মানে জার্নাল বা পত্রিকা প্রকাশ করে, যেটা বছরে 2টি প্রকাশ হয়। মানে যেহেতু 12 মাসে বছর, তাই বছরে 2টি মানে কি 6 মাস পর পর একটা, এই জন্য বলা হচ্ছে এটা ষান্মাসিক পত্রিকা। পরেরটা হচ্ছে উত্তরাধিকার, খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে উত্তরাধিকার আর ধান শালিকের দেশ। আপনাকে জিজ্ঞেস করবে উত্তরাধিকার কি, অপশন অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা। আবার জিজ্ঞেস করবে ধান শালিকের দেশ বাংলা একাডেমি প্রকাশিত কি ধরনের পত্রিকা, হ্যাঁ কি ধরনের পত্রিকা, তখন অপশন থাকবে মাসিক, দৈনিক। পত্রিকা অনেক ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হয়ে থাকে দৈনিক, দৈনিক। নাম্বার 2 হয়ে থাকে সাপ্তাহিক, 3 হয়ে থাকে মাসিক, 4 ত্রৈমাসিক, 4 কি ত্রৈমাসিক, 5 ষান্মাসিক, 6 বার্ষিক, 7 বার্ষিক, এরকম আরো হতে পারে। তাহলে আমরা একটু এটা লিখে নিই, পত্রিকার ধরন। তাহলে এটা কি, পত্রিকার ধরন, ঠিক আছে। দৈনিক মানে প্রতিদিন যে পত্রিকা প্রকাশিত হয়, যেমন ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, এরকম যেগুলো প্রত্যেকদিন প্রকাশিত হয় এগুলোকে বলা হয় দৈনিক পত্রিকা। সাপ্তাহিক মানে প্রতি সপ্তাহে 7 দিন পর পর একদিন প্রকাশিত হয়, এগুলোকে বলা হয় সাপ্তাহিক পত্রিকা। প্রতি মাসে একবার প্রকাশিত হয় মাসিক পত্রিকা। প্রতি 3 মাসে, কয় মাসে, ত্রৈমাসিক মানে 3 মাসে, হ্যাঁ প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় ত্রৈমাসিক। একইভাবে ষান্মাসিক মানে প্রতি 6 মাসে পর পর প্রকাশিত হয়। বার্ষিক মানে বছরে একবার। দ্বিবার্ষিক মানে 2 বছরে একবার। এগুলো হয় পত্রিকার ধরন। তো ধান শালিকের দেশ কি ধরনের পত্রিকা? ত্রৈমাসিক পত্রিকা, মানে প্রতি 3 মাস পর পর এটি প্রকাশিত হয়। আবার উত্তরাধিকার এটা কিন্তু মাসিক পত্রিকা, মানে প্রতি মাসে একবার করে প্রকাশিত হয়, ঠিক আছে। এছাড়া বা আরো পত্রিকা আছে, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটা 6 মাস পর পর প্রকাশিত হয়। বাংলা একাডেমি পত্রিকা, এটা 3 মাস পর পর প্রকাশিত হয়। বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, ফোকলোর মানে হচ্ছে নৃবিজ্ঞান, নৃতত্ত্ব নিয়ে আলোচনা করে, হ্যাঁ। তো এইটা প্রতি 6 মাস পর পর প্রকাশিত হয়। সালগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, আমি জাস্ট জানার জন্য রেখেছি। এবার আমি আরেকবার গুছিয়ে বলি, বাংলা একাডেমি যে এছাড়াও আরো কিছু পত্রিকা আছে বাংলা একাডেমির, সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরাধিকার আর ধান শালিকের দেশ। আপনাকে জিজ্ঞেস করবে যে ধান শালিকের দেশ কি অথবা উত্তরাধিকার কি, অথবা নিচের কোনটি বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা, অথবা নিচের কোনটি বাংলা একাডেমি প্রকাশিত মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক
পত্রিকা। এইভাবে প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? তো আশা করি এই জায়গাগুলো পরিষ্কার হয়েছে। এবার আমরা বাংলা একাডেমি থেকে এতটুকু জানলেই চলবে যে বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়, কি ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, এর বিল্ডিং এর নাম কি, বা যেইগুলো দাগ দিয়ে দিলাম, আর সাথে সাথে পত্রিকা। এতটুকু জানলেই আমার মনে হয় বাংলা একাডেমি থেকে এনাফ জানা হবে। এরপরে আমরা আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ এইটা মানুষের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, নৃতত্ত্ব এইগুলো বিষয় নিয়ে গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠান। কি কি বললাম? এশিয়াটিক সোসাইটি মানুষের ভাষা নিয়ে কাজ করে, গবেষণা করে, মানুষের সংস্কৃতি, মানুষের শিল্প, মানুষের কি বলে যে পুরাতত্ত্ব বা নৃতত্ত্ব, এগুলো নিয়ে আলোচনা করে। আরও বেশ কিছু বিষয় আছে তাদের আলোচনার বা গবেষণার, এগুলো নিয়ে মূলত একটা গবেষণা ধর্মী প্রতিষ্ঠান হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশিত হয়েছিল ব্রিটিশ আমলে 1784 সালে। স্যার উইলিয়াম জোন্স নামক একজন ভদ্রলোক, তিনি কলকাতার যে ফোর্ট উইলিয়াম কলেজ আছে, যেটা আপনারা বাংলা সাহিত্য পড়তে গিয়ে দেখবেন যে ফোর্ট উইলিয়াম কলেজ বারবারই আসবে বা প্রথম দিকে আসবে, এই ফোর্ট উইলিয়াম কলেজে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তখন তার নামের সাথে আর কিছু ছিল না, অনলি এশিয়াটিক সোসাইটি। এরপরে 1947 সালে যখন পাকিস্তানের স্বাধীনতা আসলো, তখন পাকিস্তান এশিয়াটিক সোসাইটি তৈরি হলো, অথবা আপনি যদি ইংরেজিতে বলেন তাহলে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান। এটি 1952 সালে প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ এশিয়াটিক সোসাইটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান জন্মের পরে 1952 সালে, ওইটারে নামকরণ করা হলো এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান। এরপরে 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, 1971 সালে, 1972 সালে এই পাকিস্তান এশিয়াটিক সোসাইটির নাম চেঞ্জ করে আবার রাখা হলো এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এরপর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সবচেয়ে বড় যে কাজটা করলো, 2003 সালে তারা একটা বই প্রকাশ করলো। এই বইটা শুধু বই নয়, এই বইটা একটা ডিকশনারি, এই বইটা একটা জ্ঞানভাণ্ডার, জ্ঞানকোষ, যাকে ইংরেজিতে বলা হয় এনসাইক্লোপিডিয়া। এরকম একটা এনসাইক্লোপিডিয়া এশিয়াটিক সোসাইটি প্রকাশ করলো 2003 সালে। এই এনসাইক্লোপিডিয়ার খণ্ড ছিল 10টি, মানে বিশাল বিশাল ভলিউম 10টি খণ্ডে প্রকাশ করা হলো এনসাইক্লোপিডিয়া। এটার প্রকাশক কে তাহলে? এশিয়াটিক সোসাইটি। কত সালে প্রকাশিত হলো? 2003 সালে। এই এনসাইক্লোপিডিয়ার সম্পাদনা করলেন অধ্যাপক সিরাজুল ইসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। আপনাকে জিজ্ঞেস করবে যে এশিয়াটিক সোসাইটি কখন প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটা খুব বেশি আসবে না সালটা, তবে নামটা মাঝে মধ্যে আসে যে কে প্রতিষ্ঠা করেন, আর সবচেয়ে বেশি আসবে এইটাই যে এনসাইক্লোপিডিয়া প্রকাশক কোন প্রতিষ্ঠান, অথবা এশিয়াটিক সোসাইটি নিচের কোন বইটি বা জ্ঞানকোষটি প্রকাশ করেছে, এনসাইক্লোপিডিয়া। আবার আসবে যে এনসাইক্লোপিডিয়া কয় খণ্ডে বিভক্ত। এটা যখন প্রকাশিত হয়েছিল 2003 সালে প্রথমে, তখন ওর খণ্ড ছিল 10টা, আর এখন বর্তমানে এসে এর খণ্ডটা 14, মানে এটা আরো 4 খণ্ড বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ থেকে আমাদের পড়া। এতটুকু জানলেই আশা করি চলবে। এরপরে আমরা আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো, বিশ্ব সাহিত্য কেন্দ্র। আপনারা বিভিন্ন শহরের, বাংলাদেশের বিভিন্ন বড় শহরে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ জায়গায় দেখবেন এরকম একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে লেখা আছে ভ্রাম্যমাণ লাইব্রেরি, আর ভেতরে বই রাখা আছে, আর লেখা আছে আলোকিত মানুষ চাই। এই আলোকিত মানুষ চাইয়ের কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এই অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তিনি 1978 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মানুষকে বই পড়তে উৎসাহিত করা। বই যেন, মানে মানুষ যারা বই পড়তে চায়, অনেকে আছে না বইয়ের অভাবে বই পড়তে পারছে না, এখন তো আমরা আর বই পড়ি না, এখন আমরা সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু 80-এর দশক, 90-এর দশক,
বা 2010-এরও প্রথম দশকটা মানুষ বই পড়েই প্রকৃত জ্ঞান অর্জন করত। তখন আসলে এরকম পিডিএফ এর সিস্টেম তো ছিল না। তো এই ভদ্রলোক চিন্তা করলেন মানুষ যেন খুব সহজে বই পড়তে পারে এবং জ্ঞান বাড়াতে পারে, এই জন্যে তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন এবং ভ্রাম্যমাণ লাইব্রেরির ব্যবস্থা করলেন। উদ্দেশ্য ছিল শিক্ষিত জাতি তৈরি করা, আর শিক্ষিত জাতি মানেই আলোকিত জাতি, আলোকিত মানুষ। এই জন্যে এর স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই। দারুণ একটা স্লোগান। তো এইবার আপনাকে এখান থেকে প্রশ্ন যেটা করবে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়, বিশ্ব সাহিত্য কেন্দ্র কে প্রতিষ্ঠা করেন, আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান কি। স্লোগান কি এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, স্লোগান বা নীতিবাক্য আলোকিত মানুষ চাই। ঠিক আছে, এতটুক জানলেই চলবে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে। আমরা আরেকটু সামনে এগোবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি শিল্প সাহিত্যকে বিকাশের জন্য 1974 সালে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া আরেকটা প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি, এটা প্রতিষ্ঠিত হয় 1976 সালে। এই দুইটা মানে প্রতিষ্ঠানই, এখানে আলাদা দুইটা প্রতিষ্ঠান, একটা শিল্পকলা একাডেমি, একটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি। এই দুইটা প্রতিষ্ঠানই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে এবং এরা কিন্তু মানে দেশের শিল্প সংস্কৃতি বিকাশে কাজ করে। তো এটার সদর দপ্তর কোথায় এটা একটু দেখে রেখুন, মাঝে মাঝে আসে পরীক্ষায়। আমরা পরের প্রতিষ্ঠানে যাব, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ড। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, বার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এই বার্ডের পূর্ণরূপ কি, বার্ড কোথায় অবস্থিত, তারপরে হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতা কে, এই তিনটা প্রশ্ন অনেক বেশি আসে। তাহলে বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, যার বাংলা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বা এটা বাংলাদেশের প্রথম দিকের একটা সমবায় সমিতি এবং বর্তমানে এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অধ্যাপক আক্তার হামিদ খান এই বার্ড প্রতিষ্ঠা করেন 1959 সালে। 1959 সালে অধ্যক্ষ আক্তার হামিদ খান এই বার্ড প্রতিষ্ঠা করেন এবং এই বার্ড কুমিল্লাতে অবস্থিত। কোথায়? কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। আবার প্রশ্ন আসে বাংলাদেশ সমবায় আন্দোলনের পথিকৃৎ কে। পথিকৃৎ এই শব্দটার অর্থ হচ্ছে যে পথ দেখায়। পথিকৃৎ মানে কি? পথ প্রদর্শক, যে সামনে গিয়ে পথ দেখায় এবং তার পেছনে পেছনে মানুষ আরো ধাবিত হয়, এটাকে বলা হয় পথিকৃৎ। তাহলে বার্ড দিয়ে এই আক্তার আহমেদ খান সাহেব বাংলাদেশের সমবায় আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন। তাহলে এতটুকু জানলেই চলবে যে বার্ড কত সালে প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠিত করেন, সমবায় আন্দোলনের পথিকৃৎ কাকে বলা হয়, আর এই বার্ড কোথায় অবস্থিত, আর তার পূর্ণরূপী বা কি। আমরা পরেরটা দেখব, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলাদেশের কি বলবো, এটা হৃদয়ের স্পন্দনের মতো একটা প্রতিষ্ঠান। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে যেমন মানুষ মারা যায়, হৃদস্পন্দন বা হার্টবিট যদি বন্ধ হয়ে যায় মানুষ যেমন মারা যায়, তো এই এনবিআর না থাকলেও দেশ মারা যাবে। তো এনবিআর কেন এত গুরুত্বপূর্ণ? এনবিআর এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে কর, খাজনা। তার মানে দেশ চালাতে যে টাকা লাগে, যে অর্থ লাগে, সেটার যোগান দেয় এই এনবিআর। কিভাবে যোগান দেয়? আমার আপনার কাছ থেকে ট্যাক্স নেয়। আমি যখন একটা কলম কিনি তার একটা ট্যাক্স দিতে হয়, আমি যে ইনকাম করি তার একটা ট্যাক্স দিতে হয়, আপনি যে গাড়ি কিনেন, রাস্তায় গাড়ি চালান, এগুলোর ট্যাক্স দিতে হয়। ইভেন আপনি যে খাদ্যদ্রব্য কিনেন সেগুলোরও কিন্তু ট্যাক্স দিতে হয়। তো এই ট্যাক্স আসলে আমরা কাকে দিই, কে এটা সংগ্রহ করে? এই ট্যাক্স সংগ্রহকারী প্রতিষ্ঠানই হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড এটার নাম। এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিছু কাজ করে। কি কাজ করে আমরা একটু দেখি। এটা রাজস্ব আদায় করে, কর সম্পর্কিত আইন ও বিধিমালা প্রণয়ন করে এবং প্রয়োগ করে। হ্যাঁ, কিভাবে কর আদায় করা হবে এগুলো বিধিমালা প্রণয়ন করে এবং
প্রয়োগ করে, চোরাচালান প্রতিরোধে কাজ করে, দেশে যেন স্মাগলিং না হয়, অবৈধ উপায়ে দেশের ইলিশ যেন ভারতে চলে না যায়, অবৈধ উপায়ে ভারতের আলু, ভারতের পেঁয়াজ, ভারতের ড্রাগ যেন দেশে না আসে, খালি ভারতের না, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এইভাবে যে চোরাচালান স্মাগলিং আছে এইটা বন্ধ করে তাহলে কে? এই এনবিআর। তারপরে সরকারের রাজস্ব নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিনিধিত্ব করে। তার মানে একটা দেশের রাজস্ব আয়ের পুরোটাই দেখে হচ্ছে আমাদের এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এনবিআর 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এনবিআর এর প্রধানকে বলা হয় চেয়ারম্যান, আর এনবিআর এর হেড অফিস ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার আগারগাঁও বাংলাদেশের মানে খুব ভাইটাল একটা প্লেস। এইখানে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের হেড অফিস অবস্থিত, যেমন পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, যারা বিসিএস নেয় তাদের অফিস কিন্তু আগারগাঁও। পিএসসির পাশেই আছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি, পিএসসির ঠিক পাশেই। তার আরেক পাশে আছে আমাদের এনবিআর, আরেকটু দূরে গেলে আছে ইসলামিক ফাউন্ডেশন। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু প্রতিষ্ঠান, ভাইটাল কিছু অর্গান এই আগারগাঁওয়ে অবস্থিত। এই অবস্থানটাও গুরুত্বপূর্ণ। আপনাকে জিজ্ঞেস করবে এনবিআর এর হেড অফিস কোথায়, আপনি হয়তো মনে করবেন যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে, সো মতিঝিল হতেই পারে, কিন্তু আসলে এটা টাকা পয়সা নিয়ে কাজ করলো, এর সদর দপ্তর আগারগাঁওয়ে। মনে রাখতে হবে একটু। পরেরটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। কি? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস। হ্যাঁ, তো এইটাও আগারগাঁওয়ে অবস্থিত। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটাও ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর প্রধানের নাম হচ্ছে মহাপরিচালক, এনবিআর এর মহাপরিচালক। তো এর কাজ কি? কি কাজ করে এনবিআর, বিবিএস আসলে কাজটা কি করে? বিবিএস খুবই সহজে সংক্ষেপে আপনি যদি মনে রাখতে চান তাহলে এভাবে মনে রাখতে হবে, দেশের সকল জরিপ সমীক্ষা ও শুমারি পরিচালনা করে। দেশের যত জরিপ হয়, যত পরিসংখ্যান হয়, যত শুমারি হয়, এই সবগুলো পরিচালনা করে আমাদের বিবিএস, মানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। দেশের দারিদ্র্যের হার কত, দেশে জনসংখ্যা কত, দেশে জনসংখ্যায় পুরুষের পরিমাণ কত, মহিলার পরিমাণ কত, কত পরিমাণ মানুষ মানে স্যানিটেশন ব্যবহার করে, কত পার্সেন্ট মানুষ সুপেয় পানি পান করে ইত্যাদি। দেশে মানে দেশে যত ধরনের পরিসংখ্যান হয়, যত ধরনের শুমারি হয়, কৃষি শুমারি ইত্যাদি ইত্যাদি যা হয় সব কিছু পরিচালনা করে এই বিবিএস। তাহলে একটা দেশের পরিচালনার জন্য দেখেন আমার দেশের অর্থনীতি কি, আমাদের দেশের বাজেট কি ঘাটতি বাজেট হবে নাকি উদ্বৃত্ত বাজেট হবে, সব কিছু নির্ভর করে এই প্রতিষ্ঠানের হিসাবের উপরে। ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জাস্ট এই তথ্যগুলো জানলেই চলবে। পরেরটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ব্রি। এই ব্রি 1970 সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই 1970 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার কে বলে গাজীপুরের জয়দেবপুরে এই ব্রি এর সদর দপ্তর বা হেড অফিস অবস্থিত। এই ব্রি এর কাজ কি? ব্রি এর কাজটা আমরা একটু দেখি। ধানের নতুন জাত, সাথে আরেকটা আমরা কথা বলতে পারি, ধানের নতুন জাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। তাহলে আমাদের ব্রি এর কাজ কি?
আমাদের দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে কি করতে হবে? খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হলে আমাদের তো মূল খাদ্য বা প্রধান খাদ্য তো ভাত বা চাল, তাই না? তাহলে ধানের উৎপাদন বাড়াতে হবে। তাহলে নতুন নতুন ধান নিয়ে ধানের জাত উদ্ভাবন করা এবং কৃষিতে নতুন প্রযুক্তির উদ্ভাবন করাই হচ্ছে এই ব্রি এর প্রধান কাজ। ব্রি এ পর্যন্ত 1970 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত প্রায় 115টি নতুন জাত উদ্ভাবন করেছে। নতুন জাত উদ্ভাবন করেছে কিসের? নতুন ধানের। ধানের আসলে 115টি নতুন জাত উদ্ভাবন করেছে। ব্রি এর 11টি ব্রাঞ্চ অফিস আছে বাংলাদেশের বিভিন্ন শহরে। তো ব্রি সম্পর্কে এতটুকু তথ্য জানলেই চলবে, যে এটা মানে অবস্থান সবচেয়ে বেশি আসে যে প্রশ্নটা, যে এই ব্রি কোথায় অবস্থিত বা এর পূর্ণরূপ কি, এই দুটি জানলেই চলবে। আর একেবারেই যদি মানে আপডেট একটা প্রশ্ন করতে চায় যে ব্রি উদ্ভাবিত ধানের জাত কতটি, এইটা চেঞ্জেবল। এখন বর্তমান পর্যন্ত 115টি ধানের জাত তারা উদ্ভাবন করেছে এবং তারা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে, হয়তো এর সংখ্যা আবার আরো বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং ওই তথ্যটা আপডেট জেনে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। তাহলে এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যেমন বিএসটিআই, যেমন এই যে পিএসসি, হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু হলেও জানার দরকার। তো যে প্রতিষ্ঠানগুলো বললাম, যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বললাম, যে কথাগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানা উচিত এবং এখান থেকে পরীক্ষা আসলে যেন আমরা সঠিকভাবে পারি সেটাই কাম্য। তো সকলের জন্য মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমি শাহিন স্যার আজকে এ পর্যন্ত বিদায় চাইছি। আবারও দেখা হবে নতুন আরও একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।